চীনের তার যে এইবারের ভ্রমণ এটি কোনো অবস্থাতে আনন্দদায়ক নয়। আর ব্যক্তিগতভাবে যদি আমাকে প্রশ্ন করেন, আমি বলবো এটা সম্মানজনক তো নয়ই, বরং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, কূটনীতি, অর্থনীতি এবং রাজনীতি। আচমকাই আমরা একটি খবর পেলাম যে আমাদের প্রধানমন্ত্রীর চীন সফর, যেটি অনেক বেশি আলোচিত, সেই চীন সফরটি সংক্ষিপ্ত করে প্রধানমন্ত্রী দেশে ফিরতে যাচ্ছেন, অর্থাৎ তার চীন সফরের যে পূর্ব নির্ধারিত সময়সূচি, সেই সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবার বাংলাদেশে তার ফেরা। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, যে যেখানে বসে দেখছেন সবাই একটু নড়ে চড়ে বসুন, কারণ খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা সংবাদ আপনারা শুনতেছেন। দর্শক, আপনারা জানেন ভারতের কাছ থেকে অনুমতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের উদ্দেশ্যে রওনা করেছিলেন, কিন্তু সফরের পথে বিশাল একটি খারাপ সংবাদ প্রধানমন্ত্রীকে নাড়িয়ে দিয়েছে। চীন সফর না করে তিনি পথে থেকে ফিরে এসেছেন। দর্শক, তাহলে কি ক্ষমতার চেহারে বাটা লেগেছে যে সেই খবর শুনেই তিনি কাঁদতে কাঁদতে দেশে ফিরে আসলেন? দর্শক, একটা খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, শেখ হাসিনার চীন সফর কপাল খুলবে বিএনপির। ভিতরে একটু প্যাচ আছে মনে হয়, প্রধানমন্ত্রী চীন সফর করলে বিএনপির কপাল খুলবে। তার মানে প্রধানমন্ত্রী যখন চীনে গিয়েছেন তখনই কিন্তু সাথে সাথে ফিরে এসেছেন। দর্শক, আমরা দেখব কিসের জন্য ফিরে এসেছেন, পাশাপাশি বিএনপির কপাল কিভাবে খুলল সেই বিষয়ে আমরা শুরুতে একটা ভিডিও দেখে আসবো গোলাম মোল্লা রনি সাহেবের কাছ থেকে, এবং সবশেষ দেখবো যে চীন সফরের পথে কি ঘটেছিল যার কারণে প্রধানমন্ত্রীর হঠাৎ ফিরে আসতে হলো। তো দর্শক, চলুন স্ক্রিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে এই মুহূর্তে যিনি বসে আছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি আজকে আমি যে ভিডিওটি করছি 2024 সনের জুলাই মাসের 8 তারিখে, এই দিন চীন ভ্রমণে যাবেন। চীনের তার যে এইবারের ভ্রমণ এটি কোনো অবস্থাতে আনন্দদায়ক নয়। আর ব্যক্তিগতভাবে যদি আমাকে প্রশ্ন করেন, আমি বলবো এটা সম্মানজনক তো নয়ই, বরং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, কূটনীতি, অর্থনীতি এবং রাজনীতি একেবারে সব কিছু একটা প্যাকেটের মধ্যে ভরে ঝুঁকি বলতে যা বোঝায়, ঠিক সেই ঝুঁকির দিকে এগিয়ে যাওয়ার জন্য ঝুড়ি ভর্তি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বেইজিংয়ের পথে। কারণ কি? কারণটা হলো যে আমাদের যে উন্নয়ন, এই সরকারের একমাত্র বলি যে দেশে উন্নয়ন হচ্ছে, তো সেই উন্নয়ন করতে গিয়ে আমরা অবাধে দুর্নীতি করার সুযোগ দিয়েছি, বা অনেকে দুর্নীতি করার সুযোগ নিয়েছে। যেভাবেই হোক না কেন, বাংলাদেশে যে সকল দুর্নীতির রাঘব বোয়াল পয়দা হয়েছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, এদের সংখ্যা একজন দুইজন নয়, লাখ লাখ। এমনকি ইউনিয়ন পরিষদের একজন মেম্বার অথবা একটি তহসিল অফিসের তহসিলদার, সেও এই জমানাতে যদি দুর্নীতি করে 100 কোটি টাকা নয় 1000 কোটি টাকার মালিক হয়েছে, এরকম পত্রিকায় খবর বের হয়, তাহলে আপনি আমি অবাক হব না। আর ছাগল কাণ্ড, গরু কাণ্ড, বেনজির কাণ্ড, এ সমস্ত কাণ্ডের মাধ্যমে যে সকল হিমালয়ের চাইতেও বৃহৎ আকৃতির দৈত্য, দুর্নীতির দৈত্য, এটি লোকের সম্মুখে চলে এসেছে। তো সব দিক বিবেচনা করলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে এই যে রপ্তানিতে $14 বিলিয়ন ঘাপলা দেখানো হলো, অর্থাৎ ইপিবি দেখাচ্ছে এক হিসাব, এনবিআর দেখাচ্ছে এক হিসাব, বাংলাদেশ ব্যাংক এক হিসাব দেখিয়ে বৈদেশিক মুদ্রায় মার্কিন ডলারের $14 বিলিয়ন, যার সম পরিমাণ বাংলাদেশের অর্থ হলো প্রায় 1.5 লক্ষ কোটি টাকা। 117 টাকা করে প্রতি ডলার যদি ধরেন তাহলে আরো বেশি হবে। এখন এই পরিমাণ টাকার একটা ঘাপলা, একটা হিসাব
যখন জাতির সামনে তুলে ধরা হয়, তখন ধরে নিতে হবে যে তলে তলে এই $14 বিলিয়ন বড় কোনো রকম একেবারে যেটা জেনুইন ইনকাম আছে, সেটা ফরেন রেমিটেন্স হোক কিংবা সেটা অন্য যে কোনো খাতে হোক বা বৈদেশিক মুদ্রা রিজার্ভ হোক, কিছু একটা সন্দেহজনক আছে। এবং এরই প্রেক্ষিতে অনেক দিন ধরে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। এবং এই যে $14 বিলিয়ন যে ঘাপলাটি, এটি সামনে চলে এলো IMF এদের চাপাচাপির কারণে। এখন বলা হচ্ছে যে এটি ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে, একই এক্সপোর্টকে 2বার দেখানো হয়েছে কিংবা 3বার দেখানো হয়েছে এবং নানা রকম কারসাজি করে এইটি করা হয়েছে। এখন প্রশ্ন হলো কেন করা হলো, এটির দরকার ছিল কি? যখনই এটির দরকার কি ছিল এই ব্যাপারে কিন্তু আমরা সবাই মুখে বলতে গেলে কুলুপ আটতে বাধ্য হচ্ছি। সিপিবি ইন ডিটেলস বলছে না, এটা দেখানো হয়েছে ভালো কথা, কিন্তু এটা দেখানোর ফলে কি কি ক্ষতি হবে সেটা অনেক আকার ইঙ্গিতে বলছেন, কিন্তু এটার উদ্দেশ্যটা কি, কি কারণে এটা দেখানো হলো, এই বিষয়ে কিন্তু আমরা যারা অর্থনীতির ছাত্র আছি কিংবা আমাদের সে যারা অর্থনীতির পণ্ডিত আছেন, শিক্ষক আছেন, তারা বলতে গেলে ইন ডিটেলসে যেতে সাহস পাচ্ছেন না। এটা হলো এক। বাস্তবতা হলো যে আমরা এখন নানা মুখে অর্থনৈতিক চাপে আছি। আমাদের স্থানীয় মুদ্রা যেটা বাংলা টাকা, এটি এখন ছাপিয়েও পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, কেননা আমাদের অভ্যন্তরীণ আয় রোজগার কমে গেছে, কর্মসংস্থান কমে গেছে, রপ্তানি কমে গেছে, আমদানি কমে গেছে, আর বিপুল হারে ব্যয় বেড়েছে। কর্মকর্তা কর্মচারীদের ব্যয় এবং সুদ দিচ্ছি স্থানীয়ভাবে এবং বৈদেশিক ঋণের যে সুদ, এগুলো মারাত্মকভাবে বেড়ে গিয়েছে। আর সরকারের পায়ের নিচে মাটি বলতে যা বোঝায় গণতন্ত্রায়ন, এটি এখন শূন্য নয়, মানে নিচে একেবারে বলতে গেলে বিরাট গর্ত সৃষ্টি হয়ে গেছে। ফলে সরকার ঘুরছে, ভারত যাচ্ছে, আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখবে কি রাখবে না, ভালো হবে কি হবে না, এই সমস্ত জিনিস নিয়ে নানা রকম হিসাব নিকাশ করছে। এরপর চীনের দিকে যাচ্ছে এবং পত্রপত্রিকায় যেটি এসেছে সেটি হলো চীনের কাছে বাংলাদেশের সরকার বাজেটারি সাপোর্ট হিসেবে $7 বিলিয়ন চাচ্ছে। অর্থাৎ এই যে $14 বিলিয়ন আমরা হিসাবে আমরা যে এলোমেলো করেছি, তার অর্ধেক $7 বিলিয়ন আমরা ঋণ হিসেবে পেতে চাচ্ছি। এবং সেই ঋণটি হলো আমাদের ইচ্ছা মতো আমরা যেন ব্যবহার করতে পারি, যেটিকে ইংরেজিতে বলা হয় বাজেটারি সাপোর্ট। অর্থাৎ আমাদের বাজেট যে প্রণয়ন করা হয়েছে, এই বাজেটের যেখানে যেখানে অর্থ লাগবে সেখানে যেন আমরা এটা সাহায্য করতে পারি, কোনো প্রকল্পের অধীনে নয়। এইভাবে সরকার চীনে প্রস্তাব রাখবে। প্রাথমিকভাবে চীন রাজি হয়েছে $5 বিলিয়ন দেওয়ার জন্য, এবং এটার দ্বিতীয় শর্ত হলো যে তারা এই টাকাটি মার্কিন ডলারে দেবে না। চীনের যে মুদ্রা ইউয়ান, অনেকে এটাকে RMB বলে, তো সেই ইউয়ানে দিবে। এখন ইউয়ানে যদি আমাদেরকে চীন ঋণ দেয়, তাহলে এই টাকাটা আমরা কেবলই মাত্র চীন এবং বাংলাদেশের সঙ্গে যে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে এক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো। যেমন এই টাকাটা আমরা বাংলাদেশে নিয়ে আসলাম, এনে চীন থেকে যে আমদানি করছি পণ্য, সেই পণ্যের জন্য আমরা সরাসরি ইউয়ানে এলসি খুলতে পারলাম। 2 নম্বর হলো যে চীনের কাছ থেকে আমরা যে ঋণগুলো নিয়েছি ডলারে, এগুলো আবার ইউয়ানে পরিবর্তন করে আর এক দফা লোকসান দিয়ে আমরা সেই ঋণগুলো পরিশোধ করতে পারবো। এবং আমরা যতটুকু আন্দাজ করতে পারি, সেই আন্দাজের ব্যাপার হলো যে আমাদের দেশের প্রাইভেট ব্যাংকগুলো চীন থেকে যে পরিমাণ আমদানি করে, এখানে সাপ্লায়ার্স ক্রেডিট বলে একটা কথা রয়েছে ব্যাংকিং টার্মে, যে আগে পণ্য তারা পাঠিয়ে দেয় বাকিতে, ব্যাংকে একটা গ্যারান্টি দেয়, কখনো 6 মাসের, কখনো 1 বছরের, কখনো 2 বছরের। এরকম সাপ্লায়ার্স ক্রেডিটে প্রাইভেট সেক্টরে কয়েক বিলিয়ন, আমি বলতে পারবো না, অসংখ্য, মানে এটা 10 বিলিয়নও হতে পারে, যেটি চীনের বিভিন্ন প্রাইভেট কোম্পানি বা সরকারি কোম্পানি আমাদের দেশে প্রাইভেট কোম্পানির কাছে এই পণ্য রপ্তানি বাবদ
টাকা পাবে যেগুলো আমাদের ব্যাংকগুলোকে দিতে হবে। এটা গেল একটা ঋণ। দ্বিতীয় ঋণ হলো আমাদের দেশের অনেকগুলো প্রাইভেট প্রতিষ্ঠান হতে পারে, ব্যাংক হতে পারে, তারা চীনের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছে, দীর্ঘমেয়াদে ঋণ নিয়েছে, এবং এটাও ব্যাংক গ্যারান্টির মাধ্যমে এই ঋণগুলো নেওয়া হয়েছে। এটা হলো দ্বিতীয় দেনা। আর তৃতীয় দেনা হলো সরকার, বাংলাদেশ সরকার চীনা সরকারের কাছ থেকে ঋণ নিয়েছে, চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়েছে, চীনের বিভিন্ন ব্যাংকের কাছ থেকে প্রকল্প বাবদ ঋণ নিয়েছে। এখন এই যে তিনটি সেক্টর আমি বললাম, এই তিনটি সেক্টরে সর্বমোট ঋণের পরিমাণ কত আমি জানি না, এবং আমার বিশ্বাস যে সিপিডি নামক যে সংস্থা থেকে শুরু করে কেউ জানে না। কেবলমাত্র পরিকল্পনা কমিশন বা বাংলাদেশ ব্যাংক তারা এই বিষয়টি জানেন। তো ফলে কি হলো, যদি $5 বিলিয়ন সমপরিমাণ ইউয়ান এটি দেওয়া হয়, এটি চীনেই রেখে আসতে হবে, এটি আর বাংলাদেশে আনা যাবে না। ফলে এই যে চীন থেকে আমরা যে ঋণ নিলাম, এটি হলো আমাদের সেই প্রাচীন কাবুলিওয়ালার গল্পদের মতো। এক কাবুলিওয়ালার কাছ থেকে আপনি ঋণ নিয়েছেন 100 টাকা, সেটি সুদে আসলে 200 টাকা হয়ে গেল। এরপরে কাবুলিওয়ালা বলল আমার টাকা দাও। এরপর আপনি কাবুলিওয়ালার কাছ থেকে আরও 100 টাকা ঋণ নিলেন, নিয়ে ওই যে কাবুলিওয়ালার যে 100 টাকা সুদ হয়েছে সেই 100 টাকা সুদ দিলেন, আর আপনার ঋণের পরিমাণ দাঁড়ালো 200 টাকা। তো এরকম চীনের যে ঋণের যে ফাঁদ, যে ফাঁদে তারা শ্রীলঙ্কাকে আটকিয়েছে, যে ফাঁদে তারা আফ্রিকার অনেক দেশকে আটকিয়েছে, এবং তাদের যে অর্থনৈতিক সাম্রাজ্য, সেই সাম্রাজ্য তারা প্রতিষ্ঠিত করেছে। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে আমেরিকার সঙ্গে তাদের দা কুমড়ার সম্পর্ক, যে ভারতের সঙ্গে তাদের দা কুমড়ার সম্পর্ক, সেই আমেরিকা এবং ভারতকেও তারা ঋণের জালে এমনভাবে আবদ্ধ করে ফেলেছে যে চীনের টাকা ছাড়া এখন ভারত চলতে পারবে না, তাকে যুদ্ধ করতে হবে চীনের সঙ্গে। আসসালামু আলাইকুম। আচমকাই আমরা একটি খবর পেলাম যে আমাদের প্রধানমন্ত্রীর চীন সফর, যেটি অনেক বেশি আলোচিত, সেই চীন সফরটি সংক্ষিপ্ত করে প্রধানমন্ত্রী দেশে ফিরতে যাচ্ছেন। অর্থাৎ তার চীন সফরের যে পূর্ব নির্ধারিত সময়সূচি, সেই সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবার বাংলাদেশে তার ফেরার কথা ছিল, কিন্তু তিনি বুধবারই বিশেষ প্রয়োজনে দেশে ফিরছেন। কিন্তু কেন তিনি বিশেষ প্রয়োজনে বা কোন সেই বিশেষ প্রয়োজনে তিনি দেশে ফিরছেন এমন কোনো সুস্পষ্ট বার্তা আমরা এখনো পাইনি। তবে এই চীন সফরটি তো অবশ্যই আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, যতটা না বাংলাদেশের মানুষের জন্য, তার চেয়ে বেশি আওয়ামী লীগ সরকারের জন্য। ভারত এবং চীনের মধ্যকার যে উত্তেজনা, তুমুল উত্তেজনা, সেই উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রী এই চীন সফরের বিষয়টির উপরেও ভারতের তীক্ষ্ণ নজর ছিল, এবং ভারতের পক্ষ থেকে গত 21 জুন আমাদের প্রধানমন্ত্রী যখন ভারত সফরে গেলেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর যে বৈঠক, সেই বৈঠকেও চীন সফর নিয়ে আলোচিত হয়েছে, এবং ভারত কি চাইছে সেটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এটি আমাদের কথা না, এটি আমাদের পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট করেছিলেন যে চীন সফরের বিষয়টি ভারত অবগত রয়েছে, অথবা চীন সফরের বিষয়ে ভারতের কোনো আপত্তি নেই। অর্থাৎ ভারত অনুমতি না দিলে তিনি চীন সফরে যেতেন না, বিষয়টি এরকমটাই দাঁড়ায় ব্যাখ্যা করলে। যাই হোক, সেই চীন সফর সংক্ষিপ্ত করে প্রধানমন্ত্রী দেশে ফিরতে যাচ্ছেন, এবং এই সফরে যে বিশাল বহরটি ছিল 196 জনের সফর সঙ্গীর যে বহর, তার পাশাপাশি এখানে এই সফরের যে 4টি বিষয় অগ্রাধিকার পাচ্ছিল, তার মধ্যে অবশ্যই তিস্তা প্রকল্প, রোহিঙ্গা ইস্যু, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং ভূ রাজনৈতিক ইস্যু, এমন গুরুত্বপূর্ণ ইস্যু যেখানে যে সফরে ছিল, সেই সফরকে সংক্ষিপ্ত করার কি কারণ থাকতে পারে? তবে কি আমরা ধরে নেব যে চীন সফরটি ব্যর্থ হয়েছে? আমরা জানি না কি হয়েছে আসলে। আবার দেশে যে তুমুল আন্দোলন চলছে, কোটা বিরোধী আন্দোলন কথা বলছি আমি, পাশাপাশি শিক্ষক আন্দোলন, সবকিছুকে মিলে এই সফরটি আসলে সংক্ষিপ্ত কিনা আমরা আসলে এখনো পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছি না। তবে বাংলাদেশের ঋণের বিষয়টিও অনেক বেশি অগ্রাধিকার অবস্থায় ছিল। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের বাজেট সহায়তা চাওয়া হয়েছিল চীনের কাছে, এবং যখন একটি চরম সংকট
সংকটময় পরিস্থিতি অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ চলছে। সেই অবস্থার মধ্য দিয়ে এই সংকট উত্তরণের জন্য চীনের দিকেই মুখিয়েছিল আওয়ামী লীগ সরকার। সেই অবস্থায় আসলে কি হচ্ছে বা কি হতে যাচ্ছে, যদিও আমরা জানি তিনি আমাদের প্রধানমন্ত্রী যখন বুধবার দেশে ফিরবেন তার আগে চীনের প্রধানমন্ত্রী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। এমন কোন ইঙ্গিত কি মিলেছে যে ভারত যে অবস্থায় বাংলাদেশের উপরে ভর করেছে, ভারতকে রেল ট্রানজিট দিতে যাওয়া হচ্ছে, ভারত মংলা বন্দরে ইজারা চাইছে, এবং যেটি আমাদের সরকার বোঝাতে চাইছিল চীন সফরকালীন সময়ে, যে সরকার পক্ষ থেকে এটি বোঝানো হবে যে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্কটি অর্থনৈতিক আর ভারতের সঙ্গে সম্পর্কটি রাজনৈতিক, এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক, ভারতের সঙ্গে যে একটি উষ্ণ সম্পর্ক রাখা দরকার সেই জিনিসটি বোঝাতে চাইছিল এবং হয়তো বোঝানোর চেষ্টা করেছে। আমরা জানি না আসলে কি হয়েছে এর মধ্যে, তবে সবকিছু মিলিয়ে আসলে এখনো পর্যন্ত বিষয়টি রহস্যজনক। এবং ভারত যেমন স্পষ্ট হয়ে জানিয়ে দিয়েছে চীনের সাথে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক কিংবা চীনের প্রতি ঝুঁকে না পড়ার জন্য একটি স্পষ্ট বার্তা সরাসরি প্রধানমন্ত্রী সর্বশেষ ভারত সফরের সময় দেওয়া হয়েছে, কিন্তু আমরা যতটুকু জানতে পারছিলাম যে চীন হয়তো এখনই সে ধরনের ইঙ্গিত বা সে ধরনের বার্তা আওয়ামী লীগ সরকারকে দিতে চাইছে না। তারা একটি নমনীয় তা অবলম্বন করছে। তারা শুধুমাত্র চাইছে, যেটি আমরা জানতে পারছিলাম, যে অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদারের মাধ্যমে বাংলাদেশ যেন চীনের উপরে পুরোপুরি নির্ভরশীল হয়ে ওঠে, সেরকমই তারা তাদের পলিসি নিতে যাচ্ছে। তো এর মধ্য দিয়ে আসলে সব হিসেব নিকাশ অন্য কোনো রকম ভাবে পাল্টে গেছে কিনা বা পাল্টে যাচ্ছে কিনা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে যেটি হোক, এমন একটি গুরুত্বপূর্ণ সফর সংক্ষিপ্ত করার মধ্য। তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন নুরুল আমিন পান্না ভাইয়ের মুখ থেকে। খুবই ইম্পর্টেন্ট কিছু বক্তব্য শুনছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চীন সফর বাতিল করেছেন। প্রধানমন্ত্রী তিনি ভারতের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন। এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ রাজনৈতিক অঙ্গনেও এ নিয়ে বিশাল আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে যে কেন তিনি মোদির কাছ থেকে অনুমতি নেবেন, কারণ তিনি বাংলাদেশের সরকার, ভারতের সরকার নয়। তাহলে মোদির কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজনটা কি, দরকারটা কি? দর্শক, এ নিয়ে আলোচনা সমালোচনা শেষ হতে না হতেই কিন্তু নতুন একটা আলোচনা চলে এসেছে যে তিনি হঠাৎ করে চীন সফরের পথ থেকে ফিরে আসলেন। দর্শক, আপনারা বুঝতে পেরেছেন হয়তো বা খোলাসা করে বোঝা যায়নি যে তিনি কোন কারণে ফিরে এসেছেন। তো তিনি যেহেতু ফিরে এসেছেন কোটি কোটি লক্ষ টাকার বিমানের রুট বাদ দিয়ে, তাহলে ভিতরে অনেক কিছু গোলমাল আছে। তো দর্শক, এই বিষয়ে আপনার কি মনে হয় যে কেন ফিরেছেন? ক্ষমতার চেয়ার থাকবে না, টিকবে? অবশ্যই জানাবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।